গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করেছেন নিরাপস, সংগ্রাম করেছেন আপোষহীন ধারা, সংগ্রাম করেছেন সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, সংগ্রাম করেছেন অঙ্গীকার পূরণের এক মহত্তম দৃষ্টান্ত স্থাপন। বন্ধুরা আমার, আজও একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত আছে। নানাবিধ চক্রান্ত কিন্তু এখন থেমে নেই। সরকার যে কোনো একটি রাষ্ট্রে নানা ধরনের উৎপাত থাকতে পারে, কিন্তু সরকার সেই উৎপাতকে, সেই লুইসেন্সকে ঠিক মতো অ্যাড্রেস করে ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা হলো বড় বিষয়। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি তিনি বলেছেন, সেই আজ থেকে 200 বছর আগে, if all men were angel, government would not be necessary. যদি প্রত্যেকটা মানুষই ফেরেশতা হতো তাহলে তো সরকারের প্রয়োজন পড়তো না। কিন্তু যেহেতু একটি রাষ্ট্র সমাজে প্রত্যেকটা মানুষ ফেরেশতা নয়, সেখানে কিছু অপরাধী থাকে, সেখানে আইন অমান্যকারী কিছু লোক থাকে, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই তো একটি নির্বাচিত জবাবদিহিমূলক সরকারের প্রধান বৈশিষ্ট্য। সেই পদক্ষেপ, সেই দৃষ্টান্ত আপনারা প্রতিটি পদে পদে দেখেছেন যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছেন। আপনারা রামিসার সেই নিপীড়নের মধ্যে দিয়ে হত্যার ঘটনা জানেন, কিভাবে তিনি সেখানে ছুটে গিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসেছেন এবং অতি দ্রুত বিচার আদালত সেটি করবে, নিশ্চিত করবে, এবং সেই বিশ্বাস আমাদের জনগণের প্রত্যেকেরই আছে। কারণ সরকার এই ব্যাপারে অত্যন্ত শক্ত হাতে, তার যে সরকারের যে দায়িত্ব, একটি অন্যায়কে, একটি অপরাধকে সেটিকে দমন করার জন্য যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে, এবং আইনি প্রক্রিয়া সরকার যেটা নিতে পারে সেটা সবগুলি না হয়েছে, এবং অতি দ্রুত অপরাধীর বিচার হবে। এবং এইরকম নানা ক্ষেত্রে, কি জাতীয় দুর্যোগ, সে বন্যা, খরা, অথবা দীর্ঘদিন ধরে সামাজিক যে দারিদ্রতা, যে ধরনের সাধারণ মানুষ যারা নানাভাবেই অসহায়, হয়তো সামান্য অর্থের জন্য সে তার জমিতে কাজ করতে পারছে না, বা সে একটা মুরগির খামার পালন করতে পারছে না, তাদের জন্য শুরু থেকেই তিনি যে অঙ্গীকারগুলো করেছিলেন নির্বাচন আগে বাস্তবায়ন করছেন। তাদের মধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং আরো বিভিন্ন কার্ড, হেলথ কার্ড শুরু হবে সামনে। ইতিমধ্যে এই দুটি কার্ড দেওয়া হয়েছে। কিসের জন্য? সোশ্যাল আপলিফটমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। তার যে অঙ্গীকার, এই অঙ্গীকার শুরু থেকেই, প্রথম দিন থেকেই তিনি সেই কাজগুলো করছেন। তারপরেও কেউ কেউ বলছে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আপনারা যদি এই দেশের রাষ্ট্র কাঠামোর অংশ হয়ে থাকেন, এদেশের রাজনৈতিক যে কাঠামো তার যদি অংশ হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে আপনারা ধরিয়ে দিতে পারেন। কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। আমি আশা করি আজকে যারা সরকারি যারা রয়েছেন তারা তো আছেন, যারা বিরোধী দলের দায়িত্ব পালন করছেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সমালোচনা করবেন, নিশ্চয়ই সরকারের সমালোচনা করতে পারে, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারে, ভুল ধরিয়ে দিতে পারে। কিন্তু যদি কোনো বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। বরং যে গণতন্ত্রের ধারা দীর্ঘ সংগ্রাম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে অনেক আত্মহুতি এবং রক্তপাতের মধ্যে দিয়ে যেটি গড়ে উঠছে, সেটিকে আমাদের চলতে দিতে হবে, যেটা ভাবে সবলভাবে চলতে পারে, তেজোদ্দীপ্ত ভাবে চলতে পারে,
এবং আমরা যাতে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দৃঢ় এবং শক্তিশালী করতে পারি, যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। এদেশে প্রতিটি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আমাদের আইনি শাসন, আমাদের প্রশাসন, পুলিশ সবগুলোকে নিরপেক্ষ এবং শক্তিশালী করার যে দৃঢ় অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যে পদক্ষেপ করে নিচ্ছেন, সেই পদক্ষেপগুলি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। সুতরাং এই কাঠামোর মধ্যে থেকেই আমাদের সবাইকে কাজ করতে হবে, যাতে কেউ যাতে ভিকটিম না হতে পারে। এটাই তো একটি গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব, মূল কাজ। সেই কাজকে যদি করে যাচ্ছেন অঙ্গীকার অনুযায়ী বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, সেটিকে গিয়ে রেখে তার সাথে মানে সামঞ্জস্য রেখে আপনারা যত ধরনের যদি সংযোজন করবেন, কিন্তু যে চক্রান্তের আলামত আমরা নানা দিক থেকে শুনতে পাচ্ছি, সেটি যেন না হয়। নানাভাবেই, শুধু কোনো আমি বিশেষ রাজনৈতিক দল বলে বলছি না, আরো নানাভাবে পরাজিত শক্তি বিভিন্ন ভাবে তারা তাদের মানে ক্রিয়াকর্ম করে যাচ্ছে, চক্রান্ত নানা হুঙ্কার দিচ্ছেন, নানা কথাবার্তা বলছেন। তো সেগুলো সম্পর্কে জনগণ সচেতন এবং গণতান্ত্রিক শক্তি সচেতন। যাই হোক, আগামীকাল 30শে মে এদেশের ক্ষণজন্মা একজন পুরুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের এক গর্বিত সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একটি হতাশাজনক মুহূর্তে, একটি জনগণের কাছে যখন জনগণ বিভ্রান্ত, এই বিভ্রান্তিমূলক পরিবেশের মধ্যে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে মুক্তিযুদ্ধে অবতীর্ণ করিয়েছিলেন, সেই রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আমরা কর্মসূচি 8 দিনের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছি। আজও আপনাদের সামনে আমরা বলবো যে আগামীকাল 30শে মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। এই উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন। অলরেডি অনেকেই আলোচনা সভার তারিখ দিয়ে গেছেন এবং যে সমস্ত পেশাজীবী সংগঠন আছেন তারাও কর্মসূচি গ্রহণ করেছেন। সংগঠনগুলোর মধ্যে কেউ চিত্র প্রদর্শনী করবেন, কেউ তার জীবন আলোক্য তুলে ধরে তারাও চিত্র প্রদর্শনী করবেন এবং এইভাবে সারা দেশে কর্মসূচি পালন করা হবে। তার প্রধান হচ্ছে যে ভোর 6টায়, আগামীকাল ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং সারা দেশে এই দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে প্রতিটি কার্যালয়ে। সারা দেশে বিএনপির যত কার্যালয় আছে প্রত্যেকটি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ মানে হাফ পাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা। আর আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তারা বাজারে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। আমি আগেই বলেছি ফাতিহা পাঠ করবেন এবং সারা দেশব্যাপী একইভাবে বিভিন্ন জেলা এবং মহানগর তারা কর্মসূচি গ্রহণ করবেন। সেইভাবে কর্মসূচি বাস্তবায়ন। আগামীকাল সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শেষে মাননীয় প্রধানমন্ত্রী মহানগর উত্তর এবং দক্ষিণের
বেশ কয়েকটি স্পটে তিনি সেখানে বস্ত্র এবং শুকনো খাদ্য বিতরণ তারা তাদের মধ্যে করবেন। সেখানে তিনি নিজে সেই বস্ত্র বিতরণের এবং খাদ্য বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমার মনে হয় যে প্রতিটি উত্তর দক্ষিণের প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে একটি করে স্থান করা হয়েছে, একটি জায়গা করা হয়েছে, সেইখান থেকে তারা করবেন এবং এটা লিস্ট আপনারা পেয়ে যাবেন ঢাকা মহানগরী আপনাদেরকে অবহিত। এবং বিকেলের দিকে 3টা থেকে 4টার মধ্যে আমরা আশা করছি তার অন্যান্য কর্মসূচি যেভাবে দেওয়া আছে সেই কর্মসূচি অনুযায়ী পার্টি অফিসের সামনে 5টি অঙ্গ সংগঠন এবং একটি সহযোগী সংগঠন ক্রীড়া মঞ্চ এবং জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস এবং শ্রমিক দল, এই 5টি অঙ্গ সংগঠন তারা দুস্থদের মধ্যে বস্ত্র এবং খাদ্যদ্রব্য তারা বিতরণ করবেন। এখানে আপনারা দেখছেন নিচে সেই বিষয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে, 5টা জায়গা 5টা মঞ্চ তৈরি হচ্ছে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এসে প্রত্যেকটি স্পট থেকে কিছু কিছু খাদ্য বিতরণ এবং বস্ত্র বিতরণ করতে পারেন দুস্থদের কাছে। সেটি আমরা আশা করছি আগামীকাল 3টা থেকে 4টার মধ্যে তিনি পার্টি অফিসের সামনে পৌঁছাবেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠন তারা নিজের উদ্যোগে এই কর্মসূচি পালন করছেন এবং তারা নিজের উদ্যোগে মিলাদ মাহফিল এবং বস্ত্র বিতরণ এবং অন্যান্য কর্মসূচি এইগুলো মোটামুটি আবারও আপনাদের কাছে জানিয়ে দিলাম, যে ইতিমধ্যে জানিয়েছি, আবারও কর্মসূচি দিয়ে আপনাদের আপনারা আশা করি প্রত্যেকেই এটি ধারণ করেছেন, লিপিবদ্ধ করেছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মিডিয়ায় গণমাধ্যমে আপনারা প্রচার করবেন। আপনাদেরকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। প্রশ্ন নাই, জামায়াতে ইসলামী নায়েবে আমি গতকাল উদ্বেগ প্রকাশ করেছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হোক সরকার অস্বস্তিতে কথা বলছে। অতীতে অনেক সময়ে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো, কারণ এখানে খুব ক্লোজ মনিটরিং, খুব মানে সকাল সন্ধ্যা দৃষ্টি নিবদ্ধ রয়েছে বলেই করতে পারে। মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা মোটামুটি একটি পর্যায়ে। হ্যাঁ, আমি তো বলেছি যে একটি রাষ্ট্র সমাজেতে সবাই ফেরেশতা হয়ে যাবে না। একজন রাষ্ট্রনায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উদ্ধৃতি দিয়ে বলছে, কিন্তু আপনি দেখুন এর আগে কি ভয়াবহ যানজট হয়েছে, কি ভয়াবহ আপনার কি বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। শক্ত হাতে কোন চাঁদাবাজি সেখানে হতে পারে এবং সরকারের অত্যন্ত দৃঢ় হস্তক্ষেপ ছিল বলেই আপনার যানজট প্রলম্বিত হতে পারে, যানজট তেমন টেকসই করতে পারে। অল্প কিছু সময় হওয়ার পরে সেটা আপনার যানজট নিরসন হয়ে গেছে। ফলে এবারে কেউ আপনি শুনেননি, কোনো খবরের কাগজকে পরামর্শ শুনেনি যে ঈদের দিন সকালে গিয়ে বাস দিয়ে পৌঁছতে। সবাই নির্দিষ্ট সময়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছেন এবং সকালে তারা ঈদের নামাজ পড়ে যে কোরবানি দেওয়ার সেই কোরবানি তারা দিয়েছেন, এটাই আমরা জেনেছি। তো সুতরাং একেবারে শতকরা 100% মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ে হবে, মানে একেবারে কি বলবো যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো নয়, বরং একটা সফেদ পরিস্থিতি তৈরি হবে রাতারাতি। এমন কোনো একেবারে রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না, পৃথিবীর কোন দেশে সেটি। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে এবং অপরাধী যারা তারা ধরা পড়ছে কিনা। হয়তো অনেকেই সহজে ধরা পড়ে না, কিন্তু তার বিরুদ্ধে সরকারি যন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সদা তৎপর হচ্ছে। আপনারা খেয়াল করবেন, কালকে কোরবানির বর্জ্য পরিষ্কারে 2টি সিটি কর্পোরেশন যে দারুণ ভাবে কাজ করেছে এবং বিকেলের মধ্যে, বিকেলকে আমি দেখেছি 1টা-2টার মধ্যে সিটি কর্পোরেশনের ট্রাক গুলো বিভিন্ন পাড়ায় মহল্লায় ঢুকে মেইন রোডে ধার দিয়ে যেখানে কোরবানি হয়েছে সেই বর্জ্যগুলো তারা তুলে নিয়ে গিয়ে সেখানে অবসান করেছে।
এই যে মানে সদা তৎপর একটি প্রতিষ্ঠান উত্তর এবং দক্ষিণ যেভাবে কাজ করেছে, এটা তো দৃষ্টান্তহীন। আগে তো আমরা এই ধরনের দেখিনি। তার মানে যে সরকার সবকিছুই মানে খুব দৃঢ়ভাবে জিনিসগুলো পর্যবেক্ষণ করছেন এবং সেগুলোকে যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিরসনে দ্রুত গতিতে সেখানে পদক্ষেপ।